পুরো যেদিকে তাকাই সে জায়গাটাই মনে হয় যে হয়তো ওখানে আছে। আজকে হয়তো এই রুমে যদি আসি মনে হচ্ছে এইখানেই মনে হয় বসে আছে, যখন আবার চিন্তা করি এইখানে নাই তাহলে পাশের রুমে আছে। এভাবেই ভাই মানে সারাটা সময় সার্চ করতেছি। যে গেছে বুকেতে আঘাত হারিয়ে তার লাগিয়ে আমি কাঁদি। জসিমউদ্দিনের কবিতার এই পংক্তিটুকু আউড়ে কাঁদতে গিয়েও প্রিয়তমা যে আঘাত দিয়ে গেল, সে আঘাতটা এখন স্বামীর কাছে বিরাট এক প্রাপ্তি। তবু প্রিয় মানুষটি হারানোর বেদনা কোনো কিছুকে কি হার মানাতে পারে? শেষ যাত্রায় হাত দুটো ধরে সন্তানদের দেখে রাখার আবেদনের কথা মনে করে ঢুকরে কেঁদে ওঠেন মনসুর হেলাল। বলে যে আমার হাতটা শক্ত করে ধরো, তা আমি হাতটা ধরলাম। সে তার সারা শক্তি দিয়ে হাতটা ধরে টেনে বুকের এখানে নিয়ে বলে আমি চলে যাচ্ছি, আমি তোমার সাথে দেখা। বলার পরে বলে আমার খুব খিদে লাগছে, আমাকে একটু খাবার দাও। ডাক্তারে বললাম যে, বলে যে এখন কোনো হার্ট খাবার দিলে শ্বাসনালীতে আটকা আসে, মারা যাবে। পরে একটু পানি খেতে চাইলো, পানি দিলাম। এটাই তার জীবনের শেষ খাবার। সাজানো গোছানো ঘরটা জুড়ে এখন শুধুই শূন্যতা, শুধুই হাহাকার। দেয়ালে টাঙানো মাহারিনের ছবি, শোবার ঘরে পড়ে আছে তসবি। বেলকনির গাছগুলো প্রিয় মানুষটির হাতের স্পর্শ না পেয়ে মুষড়ে পড়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহারিনের বীরত্বের গল্প এখন সবার জানা। নিজের 2 সন্তানের মতোই শিক্ষার্থীদের মাও যে ছিলেন তিনি। 3-4টা বেডে যে ছোট ছোট বাচ্চাগুলা যখন দেখছে, ওই বাচ্চাগুলাই বলতেছে যে এই মিস আমাদের বাঁচাইছে। আমাদের অনেক প্রায় 20-25 জনের মতো বের করছে মিস। আমি কি করব, আমার চোখের সামনে আমার বাচ্চাগুলো পুড়ে যাচ্ছে। দ্বিতীয় প্রশ্ন করলাম যে তোমারও তো 2টা বাচ্চা আছে। আমি আছি। বলে যে ওই বাচ্চাগুলো তো আমার, আমি কি করব। মৃত্যুর আগে রাতেও স্বপ্ন বুনেছেন পরিবারের সান্নিধ্যে, অথচ পরের রাতটায় তিনি নিজেই হয়ে গেলেন দুঃস্বপ্ন। গ্রাজুয়েশন নিজের টাকা দিয়ে বাবা করতে হবে, আমি আর টাকা পয়সা হতো না, তোমরা যতটুকু পারছি করে দিছি, তোমরা এখন পড়বা, আর্নও করবা, পড়বাও। আবারও সকাল হবে, পাখিরা জাগবে, হয়তো প্রার্থনাও করবে তার জন্য। তবে মাহারিন স্বভাবসুলভ কণ্ঠে আর ডাকবেন না কাউকে, যদিও মমতার ডাকে রয়ে যাবেন অগণিত সন্তানের মনে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ঝরে গেছে অনেকগুলো কচি প্রাণ। যারা বেঁচে আছেন তাদের নিয়ে হাসপাতালে সময় কাটাচ্ছেন অভিভাবকেরা। প্রিয় সন্তানের বেঁচে থাকাই যেন তাদের কাছে পরম পাওয়া। আর যারা হাসপাতালে ছাড়পত্র পেয়ে ছেলে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছেন, তাদের সামনে এখন সন্তানকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার নতুন এক যুদ্ধ। বার্ন বিশেষজ্ঞরা বলছেন, যেসব শিশুর 30% নিচে ক্ষত রয়েছে তাদের সুস্থ হতে আরও অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। এদের কিছু হয়তো অপারেশন লাগবে, সার্জারি, চামড়া যেগুলো পুড়ে গেছে কেটে ফেলে দিতে হবে, তারপরে চামড়া লাগাতে হবে ওই জায়গায়। যখন এরা হিল হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন এদেরকে এই ফিজিওথেরাপি লাগে। যদি কারো ধরেন এমন হয় হাত পা কেটে ফেলতে হয়, যদি সেই সব পেশেন্টদের আপনার প্রস্থেসিস লাগে, মানে আর্টিফিশিয়াল হাত পা, তো এই নিউট্রিশনাল বা নিউট্রিশনিস্টের দরকার আছে। এদিকে মনোবিজ্ঞানীরা বলছেন, আহত অনেককে সারা জীবনই দুর্ঘটনার দিনের দুঃসহ স্মৃতি যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। স্বাভাবিক জীবনে ফিরে যাবার আকুতির পাশাপাশি দুশ্চিন্তাও ঘিরে ধরবে তাদের। তাই এসব শিশুকে মানসিকভাবে আগলে রাখতে পরামর্শ তাদের। তো এই যে লং টার্ম তার যে শারীরিক যে প্রতিবন্ধকতা, যেটি কিন্তু তার মধ্যে একটা মানসিক দুশ্চিন্তা, বিষণ্ণতা এবং তার মধ্যে আত্মহত্যার প্রবণতা কিন্তু তৈরি করবে। আর দশটা স্বাভাবিক মানুষের মতো কতটুকু চলতে পারেন সেটা কিন্তু প্রশ্নাতীত, সেটা কিন্তু বলা যাচ্ছে না। তাদেরকে পরিবারকে নিয়ে আলাদা করে কাউন্সেলিং করতে হবে এবং কাউন্সেলিংয়ের জায়গাটা আমাদেরকে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের আন্ডারে থাকতে হবে। গার্জিয়ানদেরকে একই সাথে যদি আমরা গ্রুপ থেরাপি নিতে পারি এই বাচ্চাদের ক্ষেত্রে, তখন এই ক্ষেত্রে উন্নতিটা ভালো হয়। তারা আরও বলছেন, মাইলস্টোনে স্কুলের ক্ষতিগ্রস্ত ভবনটিকে মেরামত করে সুসজ্জিতভাবে গড়ে তুলতে পারলে শিশুরা কিছুটা হলেও ভুলতে পারবে দুর্ঘটনার ভয়ঙ্কর স্মৃতি। স্কুলে আসার আগে তাদেরকে এই বিল্ডিংগুলো আস্তে আস্তে রিনোভেট করতে বলি আমরা, যে রিনোভেট করে রং করে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা। যেমন তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।
দিনে দুপুরে অস্ত্র হাতে মহড়া পাবনার ঈশ্বরদী ইউনিয়নের সারাঘাট বালুমহাল ও নাটোরের লালপুরের পদ্মা নদী এলাকার নিয়মিত ঘটনা। বালু তোলা, চাঁদা আদায় আর এলাকার আধিপত্য নিয়ে মাঝে মধ্যে গোলাগুলিতে জড়িয়ে পড়ে লালপুরের কাকন বাহিনী ও ঈশ্বরদীর পিন্টু বাহিনী। তাদের অত্যাচার নির্যাতনে আতঙ্কিত উভয় এলাকার ৫ শতাধিক পরিবার। পদ্মা নদীতে মাছ ধরতে, মহিষ চড়াতে ও চরের জমিতে ফসল ফলাতে চাঁদা না দিলে হয়রানির শিকার হতে হয় কৃষক ও জেলেদের। খালি গুলাগুলি করে, আমরা গরিব মানুষ পেটে দেয় আসি, কি করবো? আমার করতে দেয় না, আমার মাঝে মধ্যে হুমকি দেখায়, গুলাগুলি করতে আসে। প্রতিবাদ করলেই জোর করে হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে পুলিশে দেওয়ার ঘটনা ঘটে। বালু নৌকা লোড করে নিয়ে আসার পথে জাকারিয়া পিন্টু আর ওনার ভাই নৌকা ঠেকায় দিয়ে ওদেরকে অবৈধ অস্ত্র হাতে ধরাই দিয়ে পুলিশ দিয়ে ধরাই দিছে। আমাদের স্বামীর সামনে অস্ত্র রাখিছে, নাকি তারা বলছে এরা অস্ত্র আলা, এরা হলো কাকনের পার্টি। সব অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন ঈশ্বরদীর বিএনপি নেতা জাকারিয়া পিন্টু। ইফেক্ট আমার পরে সেই জন্য পরিকল্পিত করা হয়েছে। আপনারা অনুসন্ধান করে দেখেন ঘটনাটা কোথায় ঘটেছে। অস্ত্রের মহড়া বন্ধ করার জন্য প্রশাসনের তৎপরতা দাবি সচেতন মহলের। প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই লালপুরের পদ্মার চর অঞ্চলে, এটা তো বাংলাদেশের বাইরের কোনো জায়গা নয়। এখানে তো আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এটা তো সন্ত্রাসের অভয় আশ্রম হতে পারে না। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি জেলা পুলিশ সুপারের। জেলা পুলিশ অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে আইনগত কঠোর পদক্ষেপ নেবে এবং কোনো ধরনের অভিযোগ আমাদের কাছে আসলে সেটা যথাযথভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লিজ নেয়ার পরও পদ্মা নদী থেকে বালু তুলতে না পেরে ঠিকাদার অভিযোগ জানালে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সরকারের কাছ থেকে আমি ডাক নিয়েছি 9,60,00,000 টাকা। সরকার অবশ্যই এটা সরকারের উদ্যোগে সরকার ব্যবস্থা করে দেবে। যারা গ্রহীতা তিনি আমাদেরকে লিখিতভাবে একটি কমপ্লেইন করেছেন। আমাদের যে পুলিশ বিভাগ আছে তাদেরকে সেখানে নিরাপত্তা বিধানের জন্য বলেছি। চলতি বছরের ৩রা জুন নাটোরের লালপুরের পদ্মা নদীতে ৪৬০ একর জায়গা বালু তোলার জন্য লিজ দেয় নাটোর জেলা প্রশাসন। ৯,৬৮,০০,০০০ টাকায় অনুমতি পায় মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ। ডিবিসি নিউজ ডেস্ক। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার ৬টি ইউনিয়নের জনসাধারণের জেলা শহরে যেতে পার হতে হয় কালীগঙ্গা নদী। ১০৫,২৬,০০,০০০ টাকা ব্যয়ে নদীর কলাখালী চাঁদকাঠি পয়েন্টে ৬১৪ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন সরকার। ২০১৮ সালে সেতুটি নির্মাণে কার্যাদেশ পায় নাভানা কনস্ট্রাকশন লিমিটেড। তবে কাজে উল্লেখযোগ্য অগ্রগতি না থাকায় এবং কাজের মেয়াদ শেষ হওয়ায় প্রতিষ্ঠানটির কার্যাদেশটি বাতিল করে এলজিইডি। এরপর ২০২২ সালের ডিসেম্বরের শেষে কার্যাদেশ দেয়া হয় ম্যাং ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে, যার মেয়াদ শেষ হওয়ার কথা আগামী 18 জুন। যদিও নির্মাণ কাজের বেশিরভাগই এখনো বাকি। এই ব্রিজটা আমাদের খুবই প্রয়োজন, খুবই দরকার। এই ব্রিজটা যত দ্রুত সম্ভব ব্রিজটা যেন করা হয়। আমাদের এদিক থেকে মাল জিনিস আনা নেওয়া যাওয়া আসা অনেক কষ্টের। এই ব্রিজটা যত দ্রুত হবে তত আমাদের পক্ষে অনেক সুবিধা। উপরে সাইডের কাজ শেষ, উপরে নদীর উপর কাজ শেষ, আমরা নদীর মাঝখানে আছি বর্তমানে এখন বারজের উপরে। এই অবস্থায় নির্মাণ কাজের মেয়াদ আরও 1 বছর বাড়াতে ঠিকাদারি প্রতিষ্ঠান আবেদন করেছে, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, বলছেন এলজিইডির উপজেলা প্রকৌশলী। টাইম এক্সটেনশনের জন্য করা হয়েছে, ফরওয়ার্ডিং দেওয়া হয়েছে। এটা অ্যাকশন মহোদয় করছে, রিকমেন্ড করছে। এটা এখন পিডি সাহেবের কাছে যাবে, চিফ ইঞ্জিনিয়ারের কাছে যাবে। দ্রুত সেতুটি নির্মাণ কাজ সমাপ্ত করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। কোটা সংস্কারের দাবিতে গত বছরের জুলাইয়ে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আন্দোলনের শুরু থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও সোচ্চার ছিল। তাদের সাথে একাত্মতা জানিয়ে বিএম কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নামে। দ্রুত তা নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। স্লোগানে উত্তাল হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আন্দোলন দমাতে সরকার সহিংস পথ বেছে নিলে ক্ষোভে ফুঁসে ওঠে জনতা। আওয়ামী গভর্নমেন্ট একটা প্রচণ্ড শক্তিশালী সরকার, এই সরকারকেও চ্যালেঞ্জ করা যায়। আমার কাছে প্রাপ্তি এতটুকু যে মানুষ বুঝতে পারছে যে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা যায়। যেটা বৈষম্যের বাংলাদেশ নির্মাণ হবে সেই চেতনাটা কোনো ভুল ছিল না। এখন হোক পরে হোক, এই যে চেতনা মানুষের মধ্যে উদ্বুদ্ধ হয়েছে, একদিন সেটা বাস্তবায়িত হবে, সেই আশায় আমরা বাঁচি। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে নানা হিসেব নিকেশ মেলাচ্ছেন আন্দোলনকারীরা। আন্দোলনের প্রথম সারির নেতারা বলছেন, জুলাই বিপ্লব নির্দিষ্ট কারো বিরুদ্ধে নয়, এটি ছিল পুরো দুর্নীতিগ্রস্ত সরকার ব্যবস্থার বিরুদ্ধে।
জুলাই অভ্যুত্থান হয়েছিল সেই আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হয়েছে? আজকে কি আমরা একটা দুর্নীতিমুক্ত দেশ পেয়েছি? আমরা কি এমন একটা দেশের পথে আগাচ্ছি যেখানে শ্রমিক, কৃষক, ছাত্ররা তাদের অধিকার পাওয়ার জন্য অগ্রসর হতে পারে? বৈষম্যমুক্ত এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সেদিন ঝাঁপিয়ে পড়েছিল শ্রমজীবীরাও। তবে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার হতাশার কথা এই শ্রমিক নেতার মুখে। বৈষম্য মুক্ত একটি সমাজ এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে এই আকাঙ্ক্ষা থেকে সাধারণ মানুষ কোনো আকাঙ্ক্ষা তারা পূরণ করবে এইটা আমরা প্রত্যাশা করতে পারি না। জুলাই আগস্ট বিপ্লব এখনও সাংবিধানিক রূপ না পাওয়ায় হতাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। ভবিষ্যৎ নিয়েও শঙ্কার কথা প্রকাশ করলেন তিনি। এই বিপ্লবটাকে সাংবিধানিক রূপ না দেয়া হয় এর পুরো দায়ভার ছাত্র জনতার উপরে যাবে। এখন যে রাজনৈতিক দলগুলো আসলে চাচ্ছে যে এগুলো হবে না বা এই আন্দোলনকে বিপ্লবকে সাংবিধানিক রূপ দেওয়া যাবে না, আমাদেরকে ফাঁদে ফেলানোর জন্য তারা সাংবিধানিক রূপ দিতে চাচ্ছে না। জুলাই আগস্ট আন্দোলনে বরিশালে কেউ নিহত না হলেও বিভাগের ৬ জেলার ৫২ জন নিহত হন ঢাকা, চট্টগ্রাম ও মাদারীপুরে। ডিবিসি নিউজ ডেস্ক। দিলাম বরাদ্দকৃত সার বেচে খেলাম কিংবা ব্ল্যাকে বিক্রি করলাম, তাহলে কৃষকেরা কিভাবে সার পাচ্ছে? রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকুনহাটের বিসিআইসি ডিলার তুহিনা আক্তার। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে হয়রানি, সার নিতে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা, গুদামে থাকার পরও না দেয়া ও অতিরিক্ত দাম নেয়ার। কৃষকদের আরও অভিযোগ, প্রতিবাদ করলে নারী নির্যাতন মামলা দেওয়ার হুমকি দেন ডিলার তুহিনা। বাইরে এই সারগুলো আমাদের পাচার করে বিক্রি করে দেয় বেশি দামে। আমাদের এলাকার কৃষক গেলে 10 কেজি সার দেয়, আমাকে সার দেয় 50 দিন ঘোরাল জামাকে প্রতি 20 দিনের সার আনতে যাই, সারে দেয় না। 1450 টাকা বস্তা বাইরে সার কিনতে হয়। আমরা কৃষকের দাবি আমাদের ন্যায্য মূল্য সঠিকভাবে আমরা এখানে সার পাই। দাম বেশি লিছে বাইরের থেকে 100 টাকা বেশি, 200 টাকা করে বেশি। যদিও অভিযোগ অস্বীকার করে অন্য ব্যবসায়ীদের ষড়যন্ত্রের শিকার বলে দাবি করলেন ডিলার তুহিনা। আমার কাছে সার আসে, আমি অতি সামান্য বরাদ্দ যেটা পাই আমি সেই সারটা বুঝিয়ে তাদেরকে দেওয়ার চেষ্টা করি। আসলে যে মানববন্ধনগুলো হচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এগুলো আমার মানে বিপক্ষে একটা মানে শত্রুতার জের ধরে। প্রশাসন বলছে কয়েকজন কৃষক লিখিত অভিযোগ দিয়েছেন, তদন্তের সত্যতা মিললে নেওয়া হবে ব্যবস্থা। কৃষকরা আমাকে একটা অভিযোগ দিয়েছেন, সেই প্রেক্ষিতে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। প্রতিবেদন তারা দাখিল করবে, প্রতিবেদনের আলোকে আমরা ব্যবস্থা গ্রহণ করব। নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে অবগত করব। দ্রুত তুহিনা আক্তারের লাইসেন্স বাতিল না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন কৃষকেরা। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। ছয় সন্তানকে নিয়ে জাজিরার উকিলউদ্দিন মুন্সিকান্দি এলাকায় বাস করতেন রোকেয়া বেগম। এক রাতে সেই সংসার ভেঙে পদ্মার বুকে বিলীন। আমরা কই যাম, কই থাকবো, পোলাপান কই থাকবো? আমাকে এই ক্ষতিপূরণ আমরা চাই, আমাকে আমরা দাবি আমাকে আপনার কাছে। পাশের 3 গ্রামের অন্তত 600 পরিবার এমন ভাঙন হুমকিতে। ঝুঁকিতে বাজার ও ঘাট এলাকার 240 স্থাপনা। গেল 2 সপ্তাহে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড ও ডান তীর রক্ষা বাঁধের 2টি প্রকল্পের 750 মিটার অংশ, 33টি ব্যবসা প্রতিষ্ঠান ও 30টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু তোলায় ভাঙনের কবলে পড়েছেন তারা। 3 বার ভাঙছে, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, আমার কোনো কুলকিনার নাই। আমরা যদি কই থাকুন পোলাপান নিয়া। বাপদাদা যে বসত বিটা এখানে থাকার খুব ইচ্ছা ছিল, কিন্তু নদী ভাঙার কারণে আমরা থাকতে পারতাছি না। আমরা সরকারের কাছে আবেদন জানাই যত তাড়াতাড়ি সম্ভব যেন আমাদের এখানে জিরোব্যাগ ফেলানো হয়। এছাড়া ডান তীর রক্ষা বাঁধের কাজ দেরি হওয়ায়ও তীব্র হয়েছে ভাঙন। এখানে যে প্রকল্প কাজগুলো চলতেছে এই কাজগুলো অনেক আগেই করার কথা ছিল। কন্ট্রাক্ট পদ্মা সেতু হওয়ার পর এগুলো করার কথা ছিল, কিন্তু এগুলো বিলম্ব করার কারণে আজকে দেখেন এই বাড়িঘর ভাঙে সব নদী গর্ভে চলে যেতেছে। পানি উন্নয়ন বোর্ডের থেকে লোক আইসা দেখাশোনা করে আমাদের বইলা গেল কি এই বস্তা আমরা কালকে দিনের ভিতরে ফালাবো। আমার ঘর 8টা ঘর পুরাই শেষ নদীর ভিতরে। পানি উন্নয়ন বোর্ড বলছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড দ্রুত কাজ শুরু না করলে বাতিল হবে তাদের ওয়ার্ক অর্ডার। এই বছরে হচ্ছে তাদেরকে ওয়ার্ক অর্ডার দেওয়া। তো অন্যান্য ঠিকাদার যারা আছে তারা হচ্ছে জিও ব্যাগের ডাম্পিংয়ের কাজটা শেষ করে ফেলেছে। শুধু এই প্যাকেজের হচ্ছে জিও ব্যাগের ডাম্পিংয়ের কাজ তারা এখনও পর্যন্ত শুরু করতে পারে নাই। যদি তারা খুব শীঘ্রর মধ্যে অতি শীঘ্র যদি কোনো ভালো কোনো প্রোগ্রেস না দেখাইতে পারে তাহলে আমরা কন্ট্রাক্ট বাতিলের দিকে যাব। নতুন একটা ঠিকাদার দিয়েছি এবং এই ঠিকাদারটা খুব দ্রুতই এখানে মালামাল মোবিলাইজ করেছে। আপনারা দেখেছেন 15 থেকে 20 দিনের মধ্যে এই পুরো জিও ব্যাগ ডাম্পিং কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ।
বেড়িবাঁধের কাজ দ্রুত শেষ করে পদ্মার ভাঙন ঠেকানোর আহ্বান স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। বৈরী আবহাওয়ায় সাগরের উত্তাল ঢেউয়ে এমনই ভগ্নদশা কক্সবাজারের দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়কের। সড়কটির টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর থেকে সাবরাং ইউনিয়নের খুরের মুখ 0 পয়েন্ট পর্যন্ত অন্তত 10টি স্থান ভাঙনের কবলে পড়েছে। এতে সড়কটিতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি ভাঙন ঝুঁকিতে হাজারো বসতঘর ও নানা স্থাপনা সহ ক্ষেত খামার। আমাদের হতে হইব, বাড়িঘর হতে হইব, জায়গা জমি হতে হইব, আমার জেলেরা হতে হইব, সব হতে হইব। মেন্ট্রো ভাঙিয়ে দিলে সাগর চলে যাব। একমাত্র একটা যদি 91 মতো ডিউ বাড়াই তখন দেশ শেষ। স্থানীয় জনপ্রতিনিধি জানান, যেসব স্থানে অবৈধ বালু উত্তোলনের হার বেশি সেসব পয়েন্টে ভেঙেছে সড়ক। যেখান থেকে বালু উত্তোলন হয়েছে সেখান থেকে ভাঙন শুরু হচ্ছে, ওইখানে কোনো মুহূর্তে রাখা যাচ্ছে না। প্রয়োজনে কক্সবাজারে যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে সবগুলো বন্ধ রেখে হলে এগুলো করা দরকার, কারণ এটা ভেঙে গেলে আর রাখা যাবে না। সাগরের সাথে আপনি আর আমি যুদ্ধ করে কখনো পারবো না। এর মধ্যে জরুরি ভিত্তিতে জিওব্যাগের পাশাপাশি ইট ও বালু দিয়ে ভাঙন ঠেকাতে কাজ করছে সড়কটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা। স্থানীয়দের প্রত্যাশা, এমন ভাঙনের স্থায়ী সমাধানে এগিয়ে আসবে প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক।